পাইথন প্রোগ্রামিংয়ে আপনাকে স্বাগত। আমরা শুরু করতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিংয়ের উপর সম্পূর্ণ নতুন এবং কমপ্লিট একটি কোর্স। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা বর্তমানে খুব জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের এই কোর্স এমনভাবে সাজানো হয়েছে যা আপনার স্কিলকে একেবারে বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সে নিয়ে যাবে। তাহলে আমরা চলুন শুরু করি। শুরুতেই জেনে নেওয়া যাক আসলে পাইথন কী। পাইথন মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি আমরা প্রথমেই বলেছি। এই পাইথন প্রোগ্রামিং দিয়ে আমরা সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সেই অ্যাপ্লিকেশনগুলো হইতে পারে ওয়েব বেসড, মোবাইল বেসড বা ডেস্কটপ বেসড, এমনকি মেশিন লার্নিংয়ের জন্য এটি খুবই জনপ্রিয়। এই প্রোগ্রামিং ভাষাটি মূলত অবজেক্ট ওরিয়েন্টেড, হাই লেভেল এবং ইন্টারপ্রেটেড। 1991 সালে গুইডো ভ্যান রসাম এটি প্রথম প্রকাশ করেন। পাইথন মূলত ডাইনামিকলি টাইপ, অর্থাৎ প্রোগ্রামের রান টাইমে ভেরিয়েবলের টাইপ নির্ধারণ হয়। আর একটি মজার সুবিধা বা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটি গার্বেজ কালেক্টেড, অর্থাৎ এই স্বয়ংক্রিয়ভাবে অব্যবহৃত মেমরি অপসারণ হয়ে যায়। এবার আসেন আসলে আমরা কেন পাইথন শিখব। পাইথন শেখার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা কারণ আমি এখানে উল্লেখ করব, যদিও আসলে এই কয়েকটা ছোট সেন্টেন্সে বলা মুশকিল, তারপর আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। পাইথন কোড লেখা ও বোঝা সহজ। পাইথন ল্যাঙ্গুয়েজের নিয়মগুলো সহজ বলে ডেভেলপমেন্টে কিন্তু কম সময় লাগে। কোড লেখার সময় কোনো ভুল হলে তা নির্ধারণ করা বা ডিবাগিং করা তুলনামূলকভাবে সহজ। দরকারি ফাংশনগুলোর জন্য পাইথনে রয়েছে বিশাল লাইব্রেরি। একবার কোড লিখে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কোডগুলো চালাতে পারবেন। ভেরিয়েবল বা ডেটা টাইপ নিয়ে আপনাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না। পাইথন মূলত ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যে কোনোভাবে আপনি একে ব্যবহার করতে পারবেন। সেই ছিল কয়েকটা টপিক, জাস্ট আমরা একটু ধারণা দিয়ে দিলাম পাইথন আসলে কেন শিখবো। এবার আমরা চলুন দেখে নিই আসলে কোথায় কোথায় আমরা পাইথন ব্যবহার করতে পারি। পাইথনের উপর শতাধিক লাইব্রেরি রয়েছে, যেমন ম্যাটপ্লটলিব, সাইফি, বিউটিফুল সোপ, নাম্পি। আবার ওয়েব ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গো, ফ্লাক্স, ফাস্ট এপিআই, আরও বেশ কয়েক ধরনের আপনার ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলো আসলে খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে। ইন্টারনেট থেকে যখন আমরা ডেটা কালেকশন করতে চাই, সেক্ষেত্রে স্ক্র্যাপিংয়ে পাইথন বিশেষ ভূমিকা পালন করে। অটোমেশনের কাজে কিন্তু পাইথন আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও টেস্টিংয়ে, যেটা আমি এর আগে বলে দিয়েছি আপনাদের। তারপর পাইথনের সাহায্যে গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রেও কিন্তু পাইথনের খুব জনপ্রিয়। সো জাস্ট সংক্ষিপ্ত আকারে কয়েকটা ব্যবহার আপনাদের আমি জানিয়ে দিলাম, বাট এর চেয়েও আরও অনেক ব্যবহার রয়েছে যেগুলো আসলে আমরা ধীরে ধীরে শিখব। সো এত ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে শিখব সব কিছু। সো এবার আমরা পাইথনে কাজ করতে গেলে প্রথমতই যেটা আমাদের মেশিনে পাইথনকে ইনস্টল করতে হবে। তো পাইথন ইনস্টল খুবই সহজ, চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি বিষয়গুলো আমরা দেখব। আমরা পাইথনকে ইনস্টল করার জন্য python.org যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাব। তারপর এখানে ডাউনলোড সেকশনে গিয়ে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজে যাবেন, যদি ম্যাক ইউজার হয়ে থাকেন ম্যাকে যাবেন, আর যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন উবুন্টু, সেক্ষেত্রে আমরা কীভাবে ইনস্টল করব সেটা আমরা পরে দেখিয়ে দিব। আমি যেহেতু ম্যাক ওএসে আছি, সো এইখান থেকে আমাদের পাইথনের যে লেটেস্ট ভার্সনটি রয়েছে আমি সেটিকে ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড হতে 2-1 মিনিট সময় লাগবে। আমি আসলে সময়টা কিল করতে চাচ্ছি না, এই জন্য আমি আসলে আগে থেকে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। সেই ডাউনলোড করা ফাইলটিকে আমি আসলে ওপেন করব। জাস্ট আমি ডাউনলোডে যাই, রয়েছে ডাউনলোড, জাস্ট এই যে আমাদের যে ডাউনলোড করা যে ফাইলটি সেটিকে আমরা ওপেন করব। জাস্ট সেটিকে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার সঙ্গেই দেখবেন আপনাদের এরকম একটি উইন্ডো চলে আসবে। জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে তেমন কিছু চেঞ্জ করার বা কোনো কাজ করার তেমন কিছু নেই, জাস্ট আমরা কন্টিনিউ করি। এবার আমরা জাস্ট এগ্রি করে দিব। নেক্সট আমরা লোকেশনটা বলে দেবো যে কোথায় আমি পাইথনকে ইনস্টল করতে যাচ্ছি। জাস্ট ইনস্টল। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। এটা কিন্তু আমার পিসির পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল ছিল। সো ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট ওকেতে আমি ক্লিক করে দিলাম। ইনস্টল হতে খুব বেশি সময় লাগে না, ধরো 2-1 মিনিটের মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। সো আমরা দেখি হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু ওয়েট করি।
সো আমার কিন্তু ইনস্টলেশন প্রায় ডান। সো আমরা এগুলোকে কেটে দিই, জাস্ট আমরা এখানে জাস্ট ক্লোজ করে দিব। তারপর বলতেছে ডু ইউ ওয়ান্ট টু মুভ দ্য পাইথন ইনস্টল টু দ্য বি। তাহলে আমি যদি যে পাইথনের যে ফাইলটি ছিল যেটার সাহায্যে আমি পাইথনকে ইনস্টল করলাম সেটিকে যদি আমি রেখে দিতে চাই তাহলে কিপ, আর যদি রিমুভ করতে চাই তাহলে মুভ টু বিনে পাঠিয়ে দেবেন। তো আমি কিপ করেই রেখে দিই। সো আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। এইবার পাইথন ইনস্টল হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো? আমরা টার্মিনাল ওপেন করব, জাস্ট আমরা লিখব পাইথন। আমরা যেহেতু পাইথন ভার্সন 3 ইউজ করতেছি, সো এই জন্য পাইথন 3 -v দিব। তাহলে পাইথন 3 এর ভার্সন কত সেটা আমাকে বলে দেবে। এখানে দেখেন 3.11.0। সো এখানে পাইথন 3কে এখানে পাইথন লিখেও দেখতে পারবেন, বাট আমাদের এখানে পাইথন 3কে পাইথন দিয়ে অ্যালাইজ করে নিতে হবে, যেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। সো এই ছিল আমাদের পাইথন ইনস্টলেশন। পাইথন জাস্ট আমরা একটু দেখি পাইথনের টার্মিনাল আমরা কীভাবে আমরা আসলে পাইথনে কীভাবে কোডগুলো করতে পারি। পাইথন আসলে দুইভাবে কোড করা যায়। একটা হচ্ছে যে আমি সরাসরি এই টার্মিনালে ঢুকে আমি পাইথনে কোড লিখতে পারি, আবার হচ্ছে ফাইল তৈরি করেও কিন্তু পাইথনে কোডগুলো লেখা যায়। সো আমরা টার্মিনালে কীভাবে পাইথনের কোডগুলো লিখতে পারবো, জাস্ট আমরা লিখব পাইথন 3, জাস্ট ইন্টার দিবেন। তাহলে পাইথনে কোড লেখার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেটিতে সে চলে আসবে। এখানে চলে আসলো। এবার আমরা দেখব জাস্ট পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে জাস্ট প্রিন্ট ফাংশনকে আমরা ইউজ করতে পারি। ফাংশন কি এগুলো নিয়ে বিস্তর আলোচনা থাকবে ফিউচারে। আমরা শুধু দেখি, এখানে দিল হাই পাইথন লাভার্স। দেখেন এখানে কিন্তু আমরা এখানে বলতেছে হাই পাইথন লাভার্স। আমার প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা এই একটা স্ট্রিংকে আমি এখানে আউটপুট হিসেবে আমরা প্রদর্শন করতে পারতেছি। সো আরও ব্যাপক অনেক ধরনের ফাংশন রয়েছে যেগুলো আমরা একটা একটা করে দেখব। সো এই ছিল আমাদের পাইথনের ভার্সন চেয়ে কীভাবে পাইথন ইনস্টল করব সেইটি। এবার আমরা চলেন নেক্সট স্টেপে। এইভাবে যে আমরা টার্মিনালে যখন আমরা কোড করতেছি এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ সেশন। এইটার একটা সমস্যা হচ্ছে যখন আপনি কোডগুলো লিখতেছেন, যদি আপনি টার্মিনাল থেকে বের হয়ে আসেন সেই কোডগুলো কিন্তু আর থাকবে না। সো এইখান থেকে যদি আমরা বের হতে চাই জাস্ট এখানে লিখব এক্সিট দিলে আমরা কিন্তু পাইথনের জন্য যে এনভায়রনমেন্ট আমরা প্রবেশ করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এখন বের হয়ে আমাদের পিসিতে চলে আসছি। সো এইভাবে আমরা এক্সিট করে বের হয়ে আসতে পারি। সো এটা ছিল আমাদের হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ সেশন। আরেকটা হচ্ছে সরাসরি ফাইল তৈরি করে। সরাসরি ফাইল তৈরি করে কীভাবে আমরা জাস্ট প্রজেক্ট একটা ডিরেক্টরিতে যাই, আমি পাইথন টিউটোরিয়ালেই যাই। এখানে আমি টার্মিনালটা ওপেন করব। জাস্ট টার্মিনালটা ওপেন করতে গেলাম সার্ভিস নিউ টার্মিনাল। এখানে আমি একটা ফাইল তৈরি করে নিই। তারপরেও আমি ভিএস কোডকেও আমি এই ফোল্ডারতে ভিএস কোডকে ওপেন করে নেব। সো ভিএস কোড ওপেন হওয়ার পরে দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসবে। জাস্ট এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করি। ফাইলের নাম দিলাম মাই ফাইল। আর পাইথনে কোড করতে গেলে অবশ্যই .py এক্সটেনশন দিতে হবে। সো এই যে আমাদের পাইথনে একটা ফাইল তৈরি হয়ে গেলে এবার আমি এখানে লিখলাম প্রিন্ট হাই আই এম পাইথন লাভার। ওকে, এবার সেভ দিলাম। এবার এটিকে রান করতে চাইলে আমরা দুইভাবে করতে পারি। সরাসরি আমরা টার্মিনালে গিয়েও করতে পারি, বা এখানে ভিএস কোডের যে নিজস্ব টার্মিনাল রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা রান করতে পারি। এখানে আমরা টার্মিনালে যাই। সো এখানে দেখব পাইথন 3, যেহেতু আমাদের পাইথন 3তে আমি এই কোডগুলো করতেছি। সো পাইথন 3, তারপর হচ্ছে ফাইলটার নাম বলে দিতে হবে বা ফাইলটার পাথ বলে দিতে হবে। তাহলে আমার এখানে মাই ট্যাব দিলে, যেহেতু আমি সেম ডিরেক্টরিতে রয়েছি, ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফাইলটাকে সাজেস্ট করতেছে মাই ফাইল পাই। এখানে যদি আমি রান দিই, দেখেন ইন্টার দিলাম, বলতেছে হাই আই এম পাইথন লাভার। সো এইভাবে কিন্তু আমরা একটা ফাইলে পাইথন কোড করে সেটাকেও রান করতে পারি। আবার হচ্ছে টার্মিনালেও কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে কোডগুলোকে রান করতে পারি। সো আমরা যখন প্রফেশনাল লাইফে কাজ করব তখন মূলত আমরা বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে কাজ করব। ওই ফাইলকেই আমরা আসলে রান করব। যখন আমার আসলে ফাইল তৈরি করার প্রয়োজন নেই, হয়তো কোনো কিছু টেস্ট করতে হবে, কোনো কিছু চেক করতে হবে, যেটা আসলে সেভ রাখারও দরকার নাই, আমার অনলি চেকিং পারপাসে আমি ইউজ করতে পারি, তখন আমরা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ সেশন বা টার্মিনালের মাধ্যমে জিনিসগুলোকে চেক করতে পারি। তাহলে আমরা দুইভাবে পাইথনকে ইউজ করা শিখলাম।
আরেকটা হচ্ছে যে আমি তো এখানে ভিএস কোডের হচ্ছে নিজস্ব টার্মিনাল থেকে আমরা ইউজ করলাম। আপনি চাইলে আপনার যে টার্মিনাল রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি সেমভাবে কোডকে রান করতে পারেন। যেমন পাইথন 3 মাই হাই আই এম পাইথন লাভার্স। এখানে দেখেন আরেকটা ফাইল আছে ফার্স্ট.py। এখানে চাইলে আপনি ওই ফাইলটাকেও রান করতে পারেন, FIR ফার্স্ট.py। ওকে, আচ্ছা এখানে কিছুই ছিল না যার কারণে আমরা কিছু দেখতে পাই নাই। প্রিন্ট, এখানে লিখলাম হাই আই এম হেয়ার, সেভ দিলাম। আর পাইথনের সিনট্যাক্স নিয়ে আমরা আসলে কথা বলবো, সেটা আসলে ধীরে ধীরে আমরা আগাবো। এইবার আমরা টার্মিনালে যাব, সেম দেখেন আমরা পাইথন 3 সাথে ফার্স্ট.py ফাইলকে রান করতেছি। সো এখানে বলতেছে আই এম হেয়ার। সো আমরা কিন্তু আসলে দুইভাবেই কিন্তু শিখে পেলাম যে আসলে কীভাবে আমরা পাইথন কোডকে রান করতে পারি। এবার আসুন, আসলে পাইথনের ভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন রয়েছে। আমরা যে পাইথন ইমপ্লিমেন্টেশন ব্যবহার করব তার উপর নির্ভর করে ইন্টারপ্রেটার ভিন্ন ধরনের হতে পারে। ইন্টারপ্রেটার কি সেটা নিয়ে আমরা কথা বলবো। পাইথন ইন্টারপ্রেটার হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবে যতটুকু আমরা জানি বা কম্পিউটার সাথে যারা পরিচিত আমরা জানি যে মেশিন বা কম্পিউটার সবসময় মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে। অর্থাৎ আমরা যে ভাষাতেই লিখি না কেন সেটা কম্পিউটারের বোধগম্য ভাষাতে নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। এই যে কম্পিউটারের জন্য যে বোধগম্য ভাষাতে নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক বললাম, এই কাজটা আসলে কে করতেছে? এই কাজটাই করতেছে মূলত ইন্টারপ্রেটার বা কম্পাইলার করে থাকে। একটা ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামকে লাইন বাই লাইন মেশিন রিডেবল করে রূপান্তরিত করে। যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন সেটা ইন্টারপ্রেটারের মধ্য দিয়ে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেশন করে এবং আউটপুট প্রদর্শন করে। সো এই ছিল আমাদের হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার সহজ ভাষায় যদি বলি, যেটা আসলে কি করে, আপনি যে ল্যাঙ্গুয়েজেই কোড করেন না কেন সেটাকে আসলে কনভার্ট করে মেশিন যে কোডটা বোঝে, মেশিন বা কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেই ল্যাঙ্গুয়েজে আসলে কনভার্ট করে। এবার আসুন পাইথনের ইমপ্লিমেন্টেশন। সো পাইথনের ইমপ্লিমেন্টেশনের উপর ভিত্তি করে ইন্টারপ্রেটারও কিন্তু ভিন্ন ধরনের হতে পারে। আমাদের পাইথনের ভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন রয়েছে, যেমন সি পাইথন, যেটা আসলে সিতে লেখা একটি প্রোগ্রাম। তারপর হচ্ছে জে পাইথন, যেটা আসলে জাভাতে লেখা। তারপর পাই, যেটা আসলে পাইথনে লেখা। তারপর হচ্ছে আয়রন পাইথন, যেটা আসলে ডটনেটে লেখা। সো এরকম পাইথনের বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন রয়েছে। আমরা যে পাইথনটা ইনস্টল দিলাম, আমরা আসলে কোন ইমপ্লিমেন্টেশনটা ইউজ করতেছি সেটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। সো আমরা আবার সেই পাইথনের ইন্টারঅ্যাক্টিভ মোডে আমরা এন্টার করব। দেখি পাইথন 3, আমরা পাইথনের জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেখানে ঢুকে গেলাম। এইবার আমরা লিখব ইম্পোর্ট। আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি যখন আমাদের ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট ইউজ করি। আমরা এগুলো নিয়ে কথা বলবো, বাট এগুলো নিয়ে এখন আপনাদের অরিড হওয়ার কিছু নাই। ইম্পোর্ট প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মকে ইম্পোর্ট করলাম। এবার আমরা আসলে দেখব যে আসলে কোন ইমপ্লিমেন্টেশনটা আমরা ইউজ করতেছি। প্ল্যাটফর্ম ডট পাইথন আন্ডারস্কোর ইমপ্লিমেন্টেশন। এবার আমরা ইন্টার দিই, দেখেন আমরা বলতেছি কি সি পাইথন। তার মানে আমি যে বললাম যে পাইথনে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন রয়েছে, তাহলে আমরা কোনটা ইউজ করতেছি? সি পাইথন। এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবার আসুন, আসলে পাইথন তাহলে ইন্টারনালি সে কীভাবে কাজ করতেছে। পাইথন কিন্তু তার কোডকে মেশিন কোডে রূপান্তর করে না, যা হার্ডওয়্যার বুঝতে পারে। এটা আসলে কি করে, এটি আসলে বাইট কোড নামক কিছু একটাতে সে রূপান্তর করে। এই বাইট কোডটি সিপিইউ কিন্তু বুঝতে পারে না। তাই বাইট কোডগুলোকে চালানোর জন্য আমাদের পাইথন ভার্চুয়াল মেশিন নামে একটি ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। সো আসলে আমাদের একটা ইন্টারপ্রেটারের দরকার পড়তেছে। তো পাইথন প্রথমে কী করতেছে, আমাদের এটাকে বাইট কোডে রূপান্তর করতেছে, যেটা আসলে এই বাইট কোড কিন্তু সিপিইউ বুঝতে পারে না। এই বাইট কোডকে চালানোর জন্য পাইথনের ভার্চুয়াল মেশিন নামে একটা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। সো পাইথন প্রোগ্রামের এক্সিকিউশন কীভাবে হয় মূলত, আমরা উপরে যে কথাগুলো বললাম সেখান থেকে আমরা দুইটা জিনিস বলতে পারি যে আসলে এক্সিকিউশনটা হয়ে থাকে মূলত দুইটা ধাপে। একটা হচ্ছে কম্পাইলেশন আর একটা হচ্ছে যে ইন্টারপ্রেটার। কম্পাইলেশন কি,
কম্পাইলেশন ধাপে প্রোগ্রামটি প্রথমে বাইট কোডে রূপান্তরিত হয়। বাইট কোড হলো নির্দেশনাবলীর একটি নির্দিষ্ট সেট যা অ্যারিথমেটিক, কম্প্যারিজন, মেমরি অপারেশন ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। এটি যে কোনো অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারে কিন্তু চলতে পারে। বাইট কোড নির্দেশাবলী মূলত .pyc ফাইলে তৈরি হয়ে থাকে। এই .pyc ফাইলটি পাইথন ইন্টারনালি হ্যান্ডেল করে, যেখানে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না, সে পাইথন নিজে নিজে এটাকে হ্যান্ডেল করে। আমরা চাইলে আমরা দেখতে পারি সে আসলে কীভাবে বাইট কোডগুলোকে রাখতেছে। আমরা যদি লিখে দেখেন, আমি এখান থেকে বের হয়ে আসি, এক্সিট। আমরা দুইটা ফাইল তৈরি করছিলাম, ফাইল থেকে আমরা যাব, দেখি আমরা লিখব পাইথন 3 -m, এবার আমরা দিব কম্পাইল, এরপর ফাইলের নাম দেব। ফাইলের নাম আমরা দেই মাই _file .py। যখন আমরা এন্টার দিব, দেখেন এইখানে দেখেন এই যে এই ফোল্ডারটা কিন্তু আগে ছিল না। যখন আমরা এই যে এই কমান্ডটা রান দিলাম তখন কিন্তু এই ফোল্ডারটা তৈরি হয়েছে। এই ফোল্ডারের ভিতর কি হচ্ছে দেখেন, আমরা যে নামে ফাইলটা ছিল my_file, ঠিক সেম নামে .cpython দিয়ে একটা র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করে .pyc নামে একটা ফাইল কিন্তু তৈরি করছে। সো এই ফাইলে কিন্তু আমরা এইভাবে ভিজুয়ালি কিন্তু কিছু দেখতে পারবো না। সো চাইলে আমরা আসলে বাইট কোডে কী লেখা আছে সেটাও কিন্তু আমরা খুব সহজে দেখতে পারি। আমরা সেটাও দেখি, চলেন। সো এবার দেখেন আসলে আমরা এই ফাইলে আসলে কী লেখা আছে বাইট কোড হিসেবে আমরা সেটাও কিন্তু দেখতে পারি। তো আমরা আবার লিখব পাইথন 3 -m, তারপর লিখে dis। এবার আমাদের ফাইলটার নাম ছিল হচ্ছে myfile.py। সো এই যে দেখেন বাইট করে যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কোথায় কীভাবে ইনস্ট্রাকশনগুলো থাকতেছে বাইট করে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে পাইথন কীভাবে কাজ করতেছে। তারপর হচ্ছে আমরা কীভাবে .pyc ফাইল তৈরি হচ্ছে, .pyc ফাইলের কাজ কী, তারপর হচ্ছে যে আমরা বাইট কোডগুলোকে কীভাবে দেখতে পারি ইনস্ট্রাকশনগুলো। সো সব কিছু কিন্তু আমরা এখান থেকে চাইলে সহজেই দেখতে পারি। এবার আসেন ইন্টারপ্রেটারে কী হয়। যখন কম্পাইলেশন ধাপে বাইট কোডে রূপান্তরিত হয়ে গেল, এর পরবর্তী কাজ হচ্ছে এই বাইট কোডকে মেশিন কোডে রূপান্তর করা। যেহেতু আমরা জানি কম্পিউটার শুধু মেশিন কোডই বুঝতে পারে, যেটাকে আমরা বলি বাইনারি কোড, তাই এই বাইট কোডকে মেশিন কোডে রূপান্তর করাটা কিন্তু জরুরি। পাইথন ভার্চুয়াল মেশিন প্রথমে কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং প্রসেসর বোঝে, তারপর এটিকে মেশিন কোডে রূপান্তর করে। সো তাহলে এখানে হচ্ছে পাইথন ভার্চুয়াল মেশিনটা কিন্তু একটা বড় রোল প্লে করতেছে। এখন যাই হোক, আসলে পাইথন ভার্চুয়াল মেশিনের অভ্যন্তরে ইন্টারপ্রেটার প্রোগ্রামকে লাইন বাই লাইন কিন্তু ট্রান্সলেট করে, যার ফলে অনেক সময় ব্যয় হয়। এটিকে ওভারকাম করার জন্য জাস্ট ইন টাইম নামে একটি পরিচিতি কম্পাইলার পিভিএমে যুক্ত করা হয়েছে। জিআইটি কম্পাইলার মূলত পাইথন প্রোগ্রামের এক্সিকিউশন স্পিডকে ইমপ্রুভ করেছে। কিন্তু এই কম্পাইলারটি সি পাইথনের মতো সমস্ত এনভায়রনমেন্টে কিন্তু এটা ব্যবহৃত হয় না। এটা যতটুকু আমার জানা শুধু পাই যে ইমপ্লিমেন্টেশন রয়েছে সেখানে ইউজ হয়। পাইথন প্রোগ্রাম এটা কি হয়, কম্পাইল হয়ে বাইট কোডে রূপান্তর হয়। এবার বাইট কোডকে যখন ভার্চুয়াল মেশিনে ভিতরে যায়, ভার্চুয়াল মেশিন এটাকে কী করে, মেশিন করে রূপান্তর করে এবং ফলাফল আমাদের হচ্ছে যে আউটপুটে প্রদর্শন করে। সো এই ছিল পুরো প্রসেসটি। 3 টার্মিনালে রান করার সঙ্গে সঙ্গে পাইথনের জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন সেটি চলে আসলো। এবার আমরা দেখেন আমরা চাইলে কিন্তু যোগ করতে পারি প্রিন্ট, ধরেন 2 আর 3 যোগ করব, 2 + 3, তাহলে কত হলো 5। ঠিক আছে, আমরা এখানে বিয়োগ করে কত হয় সেটাও দেখতে পারি। সে মনে হয় 100 - 7, তাহলে কত হচ্ছে 93। সো এইভাবে কিন্তু আমরা পাইথনের কোডগুলো করতে পারি। আমরা আসলে ধীরে ধীরে আরও অনেক এক্সাম্পলগুলো দেখব। নেক্সট ডেতে আমরা আসলে নতুন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সো তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।